আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের আরেকটা পেপার নতুন ভাবে শুরু করছি। পেপারটার নাম হলো পলিটিক্যাল জিওগ্রাফি বা রাজনৈতিক ভূগোল। এটাও তোমাদের একটা ফুল কোর্স, 100 নম্বরের 4 ক্রেডিটের। তো আমরা এখন শুরু করি। এটা প্রথম যে চ্যাপ্টারটা, রাজনৈতিক ভূগোলের সাথে পরিচিতি, এই চ্যাপ্টারটা শুরু করব। হ্যাঁ, তো রাজনৈতিক ভূগোলের সাথে পরিচিতি, এই যে আমি স্লাইডে দেখাচ্ছি। তো এখন আসি যে মাঝে মাঝে যন্ত্রের উপরে পুরা বিশ্বাস করা যায় না, বুঝছো? হ্যাঁ, তাহলে রাজনৈতিক ভূগোল বিষয়টা কি এটা আমরা একটু প্রথমে দেখে নেই। রাজনৈতিক ভূগোল যেটা উইকিপিডিয়াতে যেটা বলছে, লেখাটা আমার কাছে ভালো লেগেছে। এটা উইকিপিডিয়ার না, একটা লেখা পিডিএফ এর। তো পলিটিক্যাল জিওগ্রাফি is concerned with the study of both the especially uneven outcomes of political processes and the way in which political processes are themselves affected by special structure। মোটামুটি এই কথাটা লেখা আছে। দেখো, বলতেছে যে এখানে প্রথমত রাজনৈতিক ভূগোল আলোচনা করে রাজনৈতিক যে প্রক্রিয়া আছে সারা বিশ্বব্যাপী আনইভেন। আনইভেন মানে হলো মানে বৈষম্যময় একটা রাজনৈতিক প্রক্রিয়া বা ভিন্ন ধরনের রাজনৈতিক প্রক্রিয়া। ভিন্ন ধরনের রাজনৈতিক প্রক্রিয়া মানে কি? দেখো, ধরো আমার এখানে তোমরা কি কোনো নয়েজ পাচ্ছ বাইরের? হ্যাঁ, জি না স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেমন ধরো গণতান্ত্রিক প্রক্রিয়া, কোথাও আছে একনায়কতন্ত্র, কোথাও আছে তোমার ধরো রাজতন্ত্র, আবার কোথাও আছে গোষ্ঠী দিয়া, হ্যাঁ, বংশ পরস্পরে রাজনৈতিক ক্ষমতার চর্চা হয়। কোথায় জনগণের কথা বলার অধিকার আছে, কোথায় জনগণের কথা বলার অধিকার নাই। এখন একই পৃথিবীর মধ্যে একই মানুষ একই সময়ের বিজ্ঞান প্রযুক্তিতে বসেও ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা এই যে স্থানিক যে ভিন্নতা, আনইভেন একটা পলিটিক্যাল প্রসেস, অসম একটা পলিটিক্যাল প্রসেস, রাজনৈতিক প্রক্রিয়া, এইটা নিয়ে রাজনৈতিক ভূগোল আলোচনা করে। পাশাপাশি আবার বলতেছে the ways in which political process are themselves affected by special structure। আবার বলতেছে যে রাজনৈতিক প্রক্রিয়া আবার স্থানিক বৈশিষ্ট্যের কারণে যেভাবে প্রভাবিত হয় সেটাও রাজনৈতিক ভূগোল আলোচনা করে। তাহলে এটা আবার কি জিনিস? ধরো তুমি পশ্চিম ইউরোপের কথা যদি চিন্তা করো, তাহলে পশ্চিম ইউরোপে সবাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র। আবার যদি তুমি ধরো নেপাল ভুটানের দিকে তাকাও, দেখো এটা আবার একটু অন্য টাইপের। আবার তুমি মিডল ইস্টের দিকে তাকাও, সেটা আবার অন্য টাইপের। তাহলে এক একটা অঞ্চল, মিডল ইস্ট একটা অঞ্চল, কিন্তু টোটাল অঞ্চলটার মধ্যেই রাজনৈতিক একটা ভিন্নতা আছে। এবং এই ভিন্নতা তাদের জনগণের নেচারের ভিতরে আছে, তাদের ওই স্থানের মানে মাটি টোটাল বৈশিষ্ট্যের মধ্যে আছে, টোটাল বৈশিষ্ট্যের মধ্যে ওইটা রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে দেখো, স্থান আবার তাকে প্রভাব বিস্তার করছে। আমার বঙ্গবন্ধুর কথা, একটা বিখ্যাত ডায়লগ, পুরোপুরি উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু কথাটা এরকমই। কয়দিন আগে যে এখন দেখে না বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে যে উদ্ধৃতি দেখায় প্রতিদিন, সেখানে বলতেছে যে আমি আইয়ুব খানকে তখনই বলেছিলাম বাংলাদেশের মাটি কাদামাটি মতো মানুষ, বাংলাদেশের মাটি কাদামাটি, কাদামাটির মতো নরম মানুষের মন, কিন্তু আবার চৈত্রে এটা শুকাইয়া লোহার মতো শক্ত হয়ে যায়। মানে বিষয়টা বুঝছো, যে বাংলার মানুষ খুব নরম, খুব সহজে বিশ্বাস করতেছে, খুব সহজে সকল ধরনের কষ্টকে সহ্য করে নিচ্ছে। আবার যখন সে প্রতিবাদের ভাষা তুলতেছে, তখন তার অবস্থাটা এমন হয় যে সে তখন প্রতিবাদ করে অন্যায়কে না দমানো পর্যন্ত, না শেষ করা পর্যন্ত থামে না। আমরা এখানে দেখছি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, আমরা যখন স্টুডেন্ট তোমাদের মতো, তখন আমাদের এখানে স্বৈর শাসক বিরোধী আন্দোলন হয়েছিল। 4 বছর আমাদের সেশন জট গেছে স্বৈর শাসক বিরোধী আন্দোলনে। তো সেখানে কিন্তু আমরা ওই স্বৈর শাসনের পতন ঘটাইয়া গণতান্ত্রিক প্রক্রিয়া আনার পরে কিন্তু বাংলাদেশ থেমেছে। কিন্তু তুমি পৃথিবীর অনেক দেশে দেখবা, যেমন পার্শ্ববর্তী মায়ানমার 40 বছরের মতো করে অং সান সুচিরে আটকে রেখেছিল ঘরের মধ্যে। কোথায়? ওদের ওখানে তো এরকম আন্দোলন হয় নাই।
কিংবা ধরো তুমি মিডল ইস্টের মধ্যে দেখতেছো যে নেতৃত্বের অভাবে একেবারে কন্টিনিউয়াস তারা প্রবলেম ফেস করে যাচ্ছে, কিন্তু একেবারে পরিবর্তন ঘটানোর মতো যেমন সর্বাত্মক আন্দোলন বা সর্বাত্মক সমস্যা মানে প্রতিবাদ, সেটা কিন্তু ওইভাবে আর হচ্ছে না। তাহলে এইটাই হলো বাঙালির নেচার। এখন দেখো এই যে কথাটা বললো, এটা হলো কি বাংলাদেশের যে স্থান, সেই স্থানের মাটি, বায়ু, মানুষ, জলবায়ু সব মিলে যে তার পরিবেশ, সেই পরিবেশের একটা প্রভাব আমাদের রাজনীতির মধ্যে আছে। তাহলে এই এই টোটাল বিষয়গুলো নিয়েই পলিটিক্যাল জিওগ্রাফি আলোচনা করে বলে এখানে একটা কথা মানে পলিটিক্যাল জিওগ্রাফি কি এটা বলতে গিয়ে তারা এখানে উল্লেখ করছে, এবং আমরা এইভাবেই জানি যে পলিটিক্যাল জিওগ্রাফি এটাই। তো এখন আমি এটাকে আরেকটু বিস্তারিত যাব, তার আগে তোমাদেরকে আরেকটু দেখাই নি যে কনভেনশনে মানে সাধারণত ফর দ্য পারপোজ অফ অ্যানালাইসিস পলিটিক্যাল জিওগ্রাফি অ্যাডপ্টস এ 3 স্কেল স্ট্রাকচার উইথ দ্য স্টাডি অফ স্টেট। বলতেছে যে মানে সাধারণত রাজনৈতিক ভূগোল তার বিষয়বস্তু আলোচনা করার জন্য তিনটা কৌশল, তিনটা স্কেল স্ট্রাকচার, 3 স্কেল স্ট্রাকচার, তিন স্কেল কাঠামো, মানে 3 স্তর বিশিষ্ট একটা কাঠামো নিয়ে এসে কাঠামোতে এই টোটাল বিষয়টা সে আলোচনা করে। একটা হলো স্টেট বা রাষ্ট্র নিয়ে আলোচনা করে, 2 নম্বর হলো গিয়ে ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, যেটাকে আমরা কমনলি বলি জিও পলিটিক্স। আর থার্ড হলো লোকালিটিস, স্থানীয় বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে, যে লোকালিটিস, একটু আগে আমি যেটা বললাম। তো আমি এই বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করার আগে তোমাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই, ম্যাপ দেখাতে চাই। যেমন ধরো এই একটা ম্যাপ। আকাশরা কি ঢুকছো? আকাশ কি আসো ক্লাসে? আচ্ছা ঠিক আছে। তো তুমি মাঝে মাঝে তোমার ছবিও দেখাবা, কারণ এটা তো তোমাদের এলাকায় প্রচারিত হবে, তখন তোমার ছবিও তো একটু প্রকাশিত সাথে সাথে থাকবে নাকি? হ্যাঁ, তো আবার আসি ওয়ার্ল্ড রিজিয়নস। আমি এখানে একটা ছবি, একটা ম্যাপ এনেছি। আর ভূগোলের বিষয়টাই হলো ম্যাপের সাথে রিলেটেড। যে কোনো বিষয় আমরা যখন ম্যাপ দিয়ে দেখি তখন আমাদের কাছে অনেক বেশি এটা ক্লিয়ার হয়। তো দেখো এখানে আমি দেখাচ্ছি যে তোমরা খেয়াল করো এবং ম্যাপটাকে মনের মধ্যে গাঁথার চেষ্টা করো। এটা হলো নর্থ আমেরিকা, এটা হলো নর্থ আমেরিকা। দাঁড়াও আমি একটা ইয়া নিই, তোমার হ্যাঁ, তাহলে দেখো, দাঁড়াও এটাকে একটু সরাই দিই। তাহলে দেখো এখানে নর্থ আমেরিকা, এই যে আমার কার্সরে দেখো আমি এখন একটা স্পটলাইট নিয়ে নিছি। তাহলে এই যে নর্থ আমেরিকা, এই নর্থ আমেরিকার মধ্যে আচ্ছা টোটাল আমেরিকার মধ্যে এটা এইটুকু হলো নর্থ আমেরিকা। আর এই যে মধ্য আমেরিকা থেকে শুরু করে একেবারে দক্ষিণ আমেরিকা, টোটালটাকে বলতেছে ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান সি হলো এই জায়গাটাতে। তো এই যে আমরা যে ওয়েস্ট ইন্ডিজের খেলা টিম দেখি, এরা সব ক্যারিবিয়ান। তাহলে এইটা হলো ক্যারিবিয়ান অঞ্চল। তাহলে এই ক্যারিবিয়ান অঞ্চল এবং এটা মিলে হলো তোমার একেবারে ল্যাটিন আমেরিকা। আচ্ছা, তারপর আবার খেয়াল করো নর্থ আমেরিকার বরাবর উত্তরের দিকে, ডান দিকে যদি আসি, অর্থাৎ পূর্বের দিকে যদি আসি, তাহলে এটা হলো ইউরোপ। এই টোটালটা কিন্তু উন্নত ইউরোপ। এই মাঝখানে ছোট্ট একটা গ্রিসের অবস্থা একটু খারাপ, তাও ওদের খারাপ পানি হলো আমাদের চেয়ে অনেক অনেক ভালো। এরপর হলো রাশিয়া, আর এইখানে আছে তোমার জাপান, ইস্ট এশিয়া। ইস্ট এশিয়ার মধ্যে কোরিয়া, চায়না, কোরিয়া, জাপান, এই জায়গাটার মধ্যে আছে। আচ্ছা, আর সাউথ এশিয়া হলো যে আমরা যারা আছি, সাউথ এশিয়ার কান্ট্রি, সার্কের যেসব দেশগুলো আছে, আফগানিস্তান সহ। তারপরে দেখো এখানে সাউথ ইস্ট এশিয়া, একেবারে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, এরা সব মিলে সাউথ ইস্ট এশিয়া। আর এটা হলো সাউথ প্যাসিফিক বা ওশেনিয়া বলে এখানে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরা দুইটা আবার উন্নত দেশ। সেদিন বলছিল যে আমরা যে ইয়া করি, কি বললাম নাম, আমরা যে পপুলেশনকে রোহিঙ্গাকে আশ্রয় দিছি, সেই রোহিঙ্গার টোটাল জনসংখ্যা নিউজিল্যান্ডের কাছাকাছি, ভুটানের চেয়ে বেশি। বুঝো অবস্থা বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশের ক্যাপাসিটি বুঝো। বাংলাদেশ এই করোনার মধ্যেও এই টোটাল রোহিঙ্গার 1.1 বলতেছিল আগে, আমার তো মনে হয় এখন 1.3 মিলিয়ন পিপল হয়ে গেছে। এই রিফিউজি 3 মিলিয়নকে ফেস মানে এখানে খাওয়াচ্ছে আল্লাহর রহমতে। পাশাপাশি করোনা ফেস করলো, পাশাপাশি বন্যা,
আশ্চর্য রকমের একটা ভয়াবহ বন্যা হয়েছে, কিন্তু আমরা কিন্তু কেউই টের পাইনি এখন পর্যন্ত। এই বন্যাটা 4 মাস ধরে প্রলম্বিত হচ্ছে, এত লম্বা বন্যা ওদের 2-3টা ফসল নষ্ট করে দিছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যেও যে আমরা রিফিউজি টিফিউজি সব কিছু ফেস করার পরেও কিন্তু আল্লাহ দিলে আমাদের অর্থনীতিকে বর্তমান সরকার তার সুন্দর নেতৃত্বে এবং আল্লাহর রহমতে মোটামুটি চালিয়ে যাচ্ছে, এবং আমাদের মধ্যে তেমন হাহাকার তৈরি হয়নি, মোটামুটি চলছে। তাহলে এই যে টোটাল বিষয়টা, এটা হলো বাংলাদেশের ক্যাপাসিটির একটা প্রতিফলন। আমরা আবার ফেরত যাই, এই যে সাব সাহারান আফ্রিকা, সাহারা মরুভূমি, গ্যালাক্সি J7 কার? আনমিউট করো, তোমার কথা শোনা যাচ্ছে, মিউট করো। আচ্ছা, মিডল ইস্ট এন্ড, এই যে মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা, উত্তর আফ্রিকা আর মধ্যপ্রাচ্য, এই জায়গাটা, এই যে সৌদি আরব, এটা সৌদি আরব, হ্যাঁ, তাহলে এই জায়গাটা হলো মধ্যপ্রাচ্য, এইখানে মিশর, তারপরে তোমার আলজেরিয়া, এরা সহ। আর সাব সাহারান হলো মালি টালি থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত, এই টোটালটা হলো সাব সাহারান আফ্রিকা। আমি এই জোনটা তোমাকে দেখাইলাম কেন, এর পরে ম্যাপ দেখলে বুঝবা যে এই যে দেখো, তাহলে আগের ম্যাপটা দেখো, এই যে উত্তরের দিকে যে দেশগুলো আছে, উত্তরের দিকে দেশের মধ্যে নর্থ আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইস্ট এশিয়ার মধ্যে হলো চায়না, তারপরে এখানে আছে তোমার কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এবং এখানে আছে জাপান। তাহলে এই টোটাল ইস্ট এশিয়ার মধ্যে আবার সাউথ ইস্ট এশিয়াও কিন্তু পড়ে যাচ্ছে, এই যে এইটুক জায়গা, এই টোটাল জায়গাটার এবার চিত্রটা দেখো। এই টোটাল জায়গার মধ্যে আমরা বলছি কারো সব গ্যালাক্সি J7 কার, এটা আনমিউট করো, মিউট করো, মিউট করে দাও, হ্যাঁ, মিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে আবার আসি যে আমরা আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, তাহলে দেখো এখানে ফার্স্ট ওয়ার্ল্ড বলতেছে, এই ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, এগুলো থার্ড ওয়ার্ল্ড, এগুলো কি? এগুলো অর্থনীতির সাথে ডাইরেক্ট রিলেটেড। তাহলে আমরা বলছি যে এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। দেখো এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমেরিকা, কানাডা এরা পড়ছে, তারপরে এই যে ইউরোপ পড়েছে, এই যে একেবারে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলো আছে এখানে, তারপরে এই যে ফ্রান্স, জার্মান টার্মান, এরা সবাই। আচ্ছা, তারপরে এখানে অস্ট্রেলিয়া পড়ছে, নিউজিল্যান্ড পড়ছে, এই যে সাউথ আফ্রিকা পড়ছে, এরা হলো ফার্স্ট ওয়ার্ল্ড। আবার দেখো এই টোটালটা হলো সেকেন্ড ওয়ার্ল্ড, মানে মোটামুটি অর্থনীতি সেম, রাশিয়া থেকে শুরু করে এই পূর্ব ইউরোপের দেশগুলা, এরা সবাই হলো উন্নত। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হইলাম আমরা সবাই, একেবারে ক্যারিবিয়ান থেকে শুরু করে সাব সাহারান এবং মিডল ইস্টও কিন্তু এর মধ্যে পড়ে গেছে, ভারত থেকে শুরু করে এরা সবাই। আচ্ছা, আমরা আবারও এখানে যাই, দেখো অ্যাডভান্স ইকোনমিক্স, উন্নত অর্থনীতি, এই যে নীল অংশটা, এই নীল অংশটা এইটা। তারপর আমরা বলছি ইন ট্রানজিশন মানে হলো উন্নতর দিকে যাচ্ছে, এই যে এখানে পুরাটা রাশিয়া থেকে শুরু করে একেবারে চায়না। আচ্ছা, তারপর আমরা দেখতেছি যে লেস ডেভেলপড, কম উন্নতর মধ্যে এই যে ভারত পড়েছে, তারপর এখানে ভিয়েতনাম টেতনাম এরা সবাই পড়ছে, এখানে মিশর পড়ছে, এখানে ব্রাজিল, আর্জেন্টিনা এরা সবাই আছে, একেবারে ক্যারিবিয়ান, মেক্সিকো সবাই, দক্ষিণ আফ্রিকা সহ। আর লিস্ট ডেভেলপ যেটা, সেটা হলো যে এইসব দেশগুলো সাব সাহারান কান্ট্রি। এই লিস্ট ডেভেলপড মধ্যে আমাদেরকে এখনো দেখিয়ে রেখেছে, কিন্তু আমরা এখন লিস্ট ডেভেলপ থেকে উঠে মধ্যম আয়ের দেশে গেছি। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে যাওয়ার জন্য, যে ডেভেলপিং কান্ট্রিতে যাওয়ার জন্য আমাদের যে শর্তগুলো আছে, সেটা প্রায় আমরা পূরণ করার কাছাকাছি। সেদিন দেবপ্রিয় ভট্টাচার্য এসে একটা বক্তৃতা দিল, দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশ মোটামুটি শর্ত পূরণ করার কাছাকাছি, তারা লিস্ট ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রি কাতারে চলেই যাচ্ছে। আমরা এখন মিডল ইনকামে, মধ্যম আয়ের দেশের মধ্যে আমরা আছি। এখন দেখো এবার আরেকটা স্লাইড আমরা দেখছি, যে এখানে হলো জিডিপি, এই যে জিডিপি নমিনাল পার ক্যাপিটা জিডিপি ডলারে, কিন্তু এগুলো হলো ডলারে। দেখো $30,000 উপরে, এই যে এইটা হলো গিয়ে আমাদের উত্তর, এটা হলো আমেরিকা, এটা হলো কানাডা, এটা হলো অস্ট্রেলিয়া, এগুলো হলো ইউরোপ। আচ্ছা, তাহলে আবার দেখো 12,000 থেকে 30,000-এর মধ্যে এই যে ইউরোপের কয়েকটা দেশ মাত্র, তার মধ্যে সৌদি আরব পড়ছে 12,000 থেকে। দেখো এরা কিন্তু 12,000 থেকে 30,000-এর মধ্যে, 6,000 থেকে 12,000 ইনকাম গ্রুপের মধ্যে আছে এরা। তারপরে আমরা দেখতেছি 3,500 থেকে 6,000-এর মধ্যে আছে এরা, 2,000 থেকে 3,500-এর মধ্যে আছে এইসব দেশগুলা। আর এই যে হলুদ যেটা আছে, এই যে ভিয়েতনাম থেকে শুরু করে এরা আছে কোথায়, 2,000 থেকে 3,500-এর মধ্যে। বাংলাদেশের ডাটা এখনো এখানে ঠিক হয় নাই, আমরা তো এখানে প্রায় 1400
$1500 পার ক্যাপিটার মধ্যে চলে গেছে। আমাদের চেহারাটাও মোটামুটি আমাদের চেহারা হবে কোনটা? আমাদের চেহারা হবে যে এই কালারটা। এই কালারটা মানে হলো এই যে ভারতের যে কালার, এই কালার আমাদেরও আসবে। তাহলে মোটামুটি আমরা এটা দেখলাম। আর এখানে দেখাচ্ছে আরেকটা ম্যাপে, এটা আমার এটার সাথে রিলেটেড না, তারপর তোমার আমি একটু মানে দেখানোর জন্য দেখলাম যে মোটর ভেহিকলস পাঠাচ্ছে কানাডা, ক্যাপিটাল গুডস, এরা মানে যন্ত্রপাতি এরা পাঠাচ্ছে, এরা এক্সপোর্ট করতেছে কারা? আমেরিকা। তারপরে এরা এক্সপোর্ট করে কি? তেল। এই যে সৌদি আরব তেল, তেল, তেল। তারপর এরা করে কি? গোল্ড, গোল্ড। এই দেখো ডায়মন্ড টাইমন্ড যারা করে, গোল্ড ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, কপার, কটন, দেখো এই বেচারারা হলো সবচেয়ে দুর্ভাগা দেশ। এই যে অয়েল, হ্যাঁ অয়েল এবং ডায়মন্ড, গোল্ড, দেখো এদের কাছে সম্পদ কিন্তু সবচেয়ে দামিগুলা, কিন্তু দুঃখের বিষয় হলো পলিটিক্যাল সিস্টেমটা এদের এত ডিফেক্টিভ। আর যারা ধনী দেশ আছে তারা এত বেশি ভেজাল এখানে তৈরি করে ফেলেছে যে এরা এই ভেজাল থেকে মুক্ত হইতে পারতেছে না, নিজেরা নিজেরা মারামারি করতেছে, নিজেদের অর্থনীতির দিকে মনোযোগ দেওয়ার সময় তাদের কম, বা সিস্টেম তারা ডেভেলপ করতে পারে নাই বিধায় এখনো অনুন্নত অবস্থায় রয়ে গেছে, তেমন উন্নত হইতে পারে নাই। তাহলে আমরা সর্বশেষ স্লাইডটা দেখায় আমরা আবার আমাদের সাবজেক্ট ম্যাটারে চলে যাই। যে দেখো এখন ওই যে আমরা ম্যাপগুলো দেখলাম, এতগুলো দেখলাম অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা দেখলাম, কিন্তু আমরা তো রাজনৈতিক ভূগোলে আছি। তাহলে রাজনৈতিক ভূগোলের অবস্থাটা একটু দেখে নেই। দেখো কনস্টিটিউশনাল মনার্কিস উইথ সিরিমোনিয়াল মনার্কস, একেবারে রাজনৈতিক ভাবে মানে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত রাজতন্ত্র আছে এসব দেখে, যে কানাডা, ফ্রান্স, তারপরে এই যে তোমার স্কটল্যান্ড, তারপর ফিনল্যান্ড, নরওয়ে, হ্যাঁ অস্ট্রেলিয়া, এখানে রানী আছে, রানী আছে, কিন্তু এর হলো শুধু পদবীর দিক থেকে আছে। যেমন ব্রিটেন, যে ব্রিটেনের মধ্যে আছে রাজতন্ত্র, এটাকে বলা হচ্ছে কনস্টিটিউশনাল মোনার্কি, রাজতন্ত্র। আবার তোমার অ্যাবসলিউট মোনার্কি হলো যে এইটা, এই যেগুলো হলো অ্যাবসলিউট মোনার্কি। আবার দেখো আমরা আছি কোথায়? আমরা আছি গিয়ে এই দেখো কনস্টিটিউশনাল, আমরা আছি কোথায় দেখি একটু, কোথায় কোথায়, প্রেসিডেন্সিয়াল রিপাবলিক উইথ দ্য রোল অফ দ্য প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কম্বাইন্ড। এটা কোথায় আছে? হালকা কালার, পার্লামেন্টারি রিপাবলিক্স আছি আমরা। হ্যাঁ আমরা আছি, দেখাচ্ছি। হ্যাঁ তাহলে এইটা আছে কোথায়? নীল, এই যে হালকা নীল। এখানে এই যে দক্ষিণ আফ্রিকা, এখানে রাজারও কাজ আছে, প্রধানমন্ত্রীর কাজ আছে, কিন্তু আমরা আছি এই যে পার্লামেন্টারি রিপাবলিক্স, এই যে এই জায়গাটা পার্লামেন্টারি রিপাবলিক্স এর মধ্যে। এখন এই যে বাংলাদেশ এবং এই তোমার ভারত এক কালার হয়ে গেছে, একই রকম সরকার, ঠিক আছে। তাহলে পার্লামেন্টারি রিপাবলিক্স মানে গণপ্রজাতন্ত্রী, যে রিপাবলিক্স মানে হলো গণপ্রজাতন্ত্রী, আর পার্লামেন্টারি সিস্টেমের সরকার আমাদের এখানে 91 সালের পর থেকে আমরা এটাতে রান করছি। তাহলে এই হলো গিয়ে অবস্থাটা। এখন এই যে টোটাল যে আগের ম্যাপগুলো দেখালাম আর এখনকার ম্যাপ, এই ম্যাপটা দেখালাম, দেখো এবার তুমি মাথার মধ্যে চিন্তা করো যে উন্নত দেশগুলা কোনগুলা? উন্নত দেশগুলা এগুলা। উন্নত দেশগুলোর মধ্যে প্রেসিডেন্সিয়াল পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্সিয়াল রিপাবলিকান সিস্টেম, দুইটাতে প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে, এইসব জায়গায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে। আমরা কিন্তু ম্যাপ দিয়ে অনেক সময় ব্যাখ্যা দিতে পারি যে কোথায় কি অবস্থা চলছে। যেমন আমি যদি এখন এখানে একটা করোনার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কে কে সফল হয়েছে সেটার যদি আমি একটা ম্যাপ দিতাম, তাহলে দেখা যেত যে চায়না সফল হয়েছে। চায়নার মধ্যে কেমন কেমন শাসন? ওয়ান পার্টি স্টেট, এই যে এটা ওয়ান পার্টি স্টেট। যেসব দেশে সরকারের নিয়ন্ত্রণ খুব বেশি, জনগণকে ধরে বেঁধে ঘরে রেখে দিছে, সেই জায়গায় আবার করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আবার যেই জায়গাগুলোতে গণতন্ত্র খুব বেশি স্ট্রং, জনগণের অধিকার অনেক স্ট্রং, যেমন আমেরিকা, যেমন ফ্রান্স, তারা কিন্তু এখন আন্দোলন করতেছে, মাস্কও পরতে চায় না। মাস্ক পরতে চায় না কেন? হ্যাঁ আমাকে মনে হয় জন্য আমি মুখের মধ্যে আটকায় ফেলছি, আমার জবান বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ। আমাদের গ্রামের দেশের লোকজন যেমন কয়, আমি রিক্সা উঠলে মানুষ বলে কি কয়, স্যার এটা খুলে ফেলছি কেন? দম বন্ধ হয়ে যাচ্ছে। তো এরা মনে করে যে মাস্ক দিলে গণতন্ত্রের দম বন্ধ হয়ে যাচ্ছে, ওদের এই অবস্থা। এবং বেটা আমাদের যে ট্রাম্প, সে ট্রাম্প তো আরেক অদ্ভুত। যাই হোক, তাহলে সব মিলায়া আমরা দেখছি যে এই এই ম্যাপ একটা ইন্ডিকেশন দিচ্ছে যে মোটামুটি যেসব জায়গায় গণতন্ত্র আছে সেই গণতন্ত্রটা যদি তোমার পার্লামেন্টারি সিস্টেমে হয়, কিংবা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে হয়, কিংবা কনস্টিটিউশনাল মনার্কিস, এই যে কনস্টিটিউশনাল মনার্কিজও যদি হয়, তারপরেও সেই জায়গাতে কিন্তু উন্নতি অনেক বেশি হয়েছে, উন্নতি অনেক বেশি হয়েছে। আবার আমরা ব্যাখ্যা আবার দিতে গিয়ে এখানে আটকে যাব
যেমন এই জায়গাটাতে অনুন্নত, আফ্রিকার সাব সাহারা, কিন্তু আবার দেখো এদের সাথে এদের মিল আছে, দক্ষিণ এই যে ব্রাজিলের, কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনা এরা এদের চেয়ে অনেক উন্নত। আবার আমেরিকারও একই রকম কালার হয়ে গেছে, ফুল প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। এটা একটা ক্রাইটেরিয়া দিছে যে রিপাবলিকের প্রধান কর্তৃত্ব কার কাছে, প্রেসিডেন্সিয়াল নাকি প্রাইম মিনিস্টারের পদ্ধতি। তাহলে এখানে প্রেসিডেন্সিয়াল, সেইটার জন্য মিলে দিচ্ছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আবার এই মিলটা হবে না। যাই হোক, আমরা যেটা বুঝতে পারছি ওই আগের ম্যাপগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করে যাই, তাহলে দেখা যাচ্ছে যে এই উন্নত দেশগুলা বেশিরভাগই হইলো এই যে রিপাবলিক, অর্থাৎ জনগণের ক্ষমতা, গণতান্ত্রিক ক্ষমতাগুলো এখানে বেশি কাজ ফাংশন করছে। ব্যতিক্রম হলো চায়না। তারপরে চায়নাতে ওয়ান পার্টি গণতন্ত্র তারা চর্চা করে তাদের মতো করে। তো যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম সেই বিষয়গুলোতে আচ্ছা, এখানে আমি আবার তোমার কয়েকটা এই যে আগে যে কতগুলা একটা ম্যাপ যে দেখালাম, সেই ম্যাপের মধ্যে দেখো অ্যাবসলিউট মনার্কি কথা বলছি, অথরিটারিয়ান কথা বলছি, কমনওয়েলথ, কমিউনিস্টের কথা আমরা শুনি। এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ দ্য স্টেট প্ল্যানস এন্ড কন্ট্রোলস দ্য ইকোনমি, স্টেট প্ল্যানস and controls the economy, and a single open authoritarian party holds power. এক পার্টি, কর্তৃত্বপূর্ণ পার্টি, সরকারও নিয়ন্ত্রণ করে, অর্থনীতি নিয়ন্ত্রণ করে, তাকে কমিউনিস্ট বলে। এই যে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি কি, কনস্টিটিউশনাল মনার্কি কি, ডেমোক্রেসি কি, ডেমোক্রেটিক রিপাবলিক কি, ওই যে আমি যে ম্যাপটা দেখাইলাম যে কে কোন ধরনের, পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি গভর্নমেন্ট, পার্লামেন্টারি মনার্কি, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, থিওক্রেসি, এই কথাটা আমরা কিন্তু শুনছি আগে না, এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ এ ডাইটি is recognized as the supreme civil ruler, but the deity's laws are interpreted by ecclesiastical authorities, bishop। এটা হলো গিয়ে তোমার থিওক্রেসিটা হলো গিয়ে অনেকটাই ওই যে ধর্ম দ্বারা শাসিত সরকার। এই ধরনের সরকার এখন আর নাই। তবে গ্রিসে যে পোপের অনেক ক্ষমতা, সেখানে যে বিশপ, আগে ছিল মোল্লাদের ক্ষমতা, এটা থিওক্রেসি বলতো। সেই সময়টা থিওক্রেসি যখন ব্যাপকভাবে ইউরোপে চর্চা ছিল, তখন সেই জায়গায় অন্ধকার যুগ চলে আসে, জ্ঞান চর্চা প্রায় বন্ধ হয়ে যায়। সেইখান থেকে বের হওয়ার জন্য তারা তাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে, ইউরোপ কনস্টিটিউশনালি তারা করছে কি, রাষ্ট্র ব্যবস্থাটাকে ধর্ম নিরপেক্ষতার দিকে চলে নিয়ে গেছে। কারণ তারা ধর্ম দ্বারা এমন বেশি শাসিত হয়েছে যে বিশপদের এবং সরকার মিলে, মানে রাজা এবং বিশপ মিলে সেই জায়গায় জনগণকে আর পড়াশোনা করতে দিত না, অর্থনীতিতে তাদের কোনো স্বাধীনতা ছিল না, দাস প্রথার মতো অবস্থা হয়ে গেছিল। এই কারণে থিওক্রেসিটা এখন আর পৃথিবীতে তেমন নাই, এক সময় এটা ছিল। তাহলে এই যে সংজ্ঞাগুলো আমি এখানে দিয়ে রাখছি। আমরা আবার চলে যাই আমাদের রাজনৈতিক ভূগোলের বিষয়ের মধ্যে। তাহলে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম ম্যাপের মধ্যে যে পলিটিক্যাল প্রসেস, এই পলিটিক্যাল প্রসেসটা কিভাবে স্পেশাল স্ট্রাকচার দ্বারা প্রভাবিত হয়। কারণ আমরা দেখলাম যে অঞ্চল ধরে উন্নত, অঞ্চল ধরে অনুন্নত, সাব সাহারা পুরাটাই অনুন্নত হয়ে গেছে। এমনকি আমাদের যে দক্ষিণ এশিয়ার আমরা সবাই গণতন্ত্র নিয়ে একটা অস্থিরতার মধ্যেই আছি। পাকিস্তানেরও যে অবস্থা, তারপরে ভারতেও সে একই অবস্থা সরকার নিয়ে। তারপরে আমরা মোটামুটি কাটায় উঠার চেষ্টা করতেছি। শ্রীলঙ্কায় কয়েকদিন আগে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারপরে এদের মধ্যে কয়েকবার মানে ক্ষমতার রদবদল হয়ে গেছে ভিতরে। মালদ্বীপে দেখো, মালদ্বীপের সরকারকে ফালায় দেয়, আবার সরকার উঠে নির্বাচন করে, নির্বাচিত লোককে ধরে ক্ষমতা থেকে নামায় দেওয়া হয়। এরকম প্রক্রিয়াগুলা টোটাল সাথে, অর্থাৎ একটা টোটাল অঞ্চল, একটা স্পেশাল স্ট্রাকচার পলিটিক্যাল প্রসেসটাকে অনেক ক্ষেত্রেই প্রভাবিত করে। সেই জন্য আমরা বলি, বা রাজনীতিতে মনে করো কূটনীতিতে একটা কথা সুন্দর করে বলা আছে যে প্রতিবেশীকে আমরা পরিবর্তন করতে পারি না। প্রতিবেশী যে আছে আমার রাষ্ট্রের, ভারত আছে, বার্মা আছে। দেখো, এখন বার্মা যদি তোমার খুব
সুগঠিত গণতান্ত্রিক রাষ্ট্র হইতো, তাহলে তার পক্ষ কি মিয়ানমারকে পিটায়, মিয়ানমারে এই ধরনের অত্যাচার করে রোহিঙ্গাদের উপরে তাদেরকে কি এই অমানবিক পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারতো? আর তাদের ধাক্কার চোটে আমরা কি আজকে এই প্রেসারে পড়তাম? কিংবা ধরো তারা যে ইয়াবা উৎপাদন করতেছে, কারখানাগুলো সব তাদের বাউন্ডারিতে আছে, আমরা যতই তাদেরকে বলতেছি তারা তাদের মতো করে আচরণ করতেছে। এটা কেন সম্ভব হচ্ছে? কারণ এই দক্ষিণ এশিয়ার দেশ বলে তার পক্ষে এই ধরনের দুষ্টামি করা সম্ভব হচ্ছে। আবার আমি উন্নত হতে পারতেছি না, কারণ আমার প্রতিবেশী রাষ্ট্রগুলা যদি ওরকম উন্নত হইতো, আর আমাদের নেতৃত্ব তখন দেখা যেত যে আমাদের জনগণের বডি ল্যাঙ্গুয়েজ, রাজনৈতিক প্রক্রিয়ার বডি ল্যাঙ্গুয়েজ, সব প্রশাসনের বডি ল্যাঙ্গুয়েজ, দেখো এই এই অঞ্চলের মধ্যে কিন্তু করোনার মধ্যে দেখো কত রকমের দুর্নীতিকে, কত রকমের অনিয়মকে সরকারের ফেস করতে হচ্ছে। অথচ পৃথিবীর উন্নত দেশগুলোতে সবাই মিলেই কিন্তু শুধু করোনাকে মোকাবেলা করছে। সেখানে কিন্তু ওই ইউরোপে কিন্তু ওইভাবে কেউ ফায়দা লুটার জন্য এই 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 দুর্যোগের সময় নামে নেয়। আবার দেখো ইউরোপের টোটাল অঞ্চলটা উন্নত, তাদের যে বড়দিন বা যে কোনো একটা জাতীয় দিবসে তারা সবাই মিলে জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, পণ্যের দাম কমায়া ছাড় দিয়ে সবাইকে উৎসব করার একটা পরিবেশ করা যায়। আর আমাদের এই টোটাল অঞ্চলের মধ্যেই কিন্তু আমরা যখন একটা কোনো ধর্মীয় বা একটা কোনো বাৎসরিক উন্নত কোনো একটা প্রোগ্রাম আসে, তখন দেখা যায় সবাই দাম বাড়ানোর ধান্দা লেগে যায়। তাহলে এই টোটালটা হলো গিয়ে এলাকার সমস্যা। তাহলে আমরা এই কথাগুলো বলতেছি কি কারণে? যে পলিটিক্যাল প্রসেসটা স্পেশাল স্ট্রাকচার দ্বারা প্রভাবিত হয়। আমাদের এই টোটাল সাউথ এশিয়ার রাজনৈতিক যে অস্থিরতা আছে, আমাদের পার্টিগুলো যেন, এখন দেখো তুমি ইউরোপ টোটালটা, কানাডা, আমেরিকা এবং ইউরোপের টোটালটার মধ্যে দেখবা যে পার্টি আছে মাত্র 2টা, এবং এই 2টা পার্টিতেই সারা দেশের সব জনগণ মনোযোগ দিছে এবং তারা সুন্দরভাবে গণতন্ত্রটাকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করতেছে। আমরা কিন্তু চেষ্টা করতেছি যেন দুই দিকেই মুক্তিযুদ্ধের পক্ষের একটা গণতান্ত্রিক পার্টি আছে, সবাই যেন সুস্থ রাজনৈতিক ধারা চর্চা করে। ভারতেও চেষ্টা করতেছে এইটা করার জন্য, পাকিস্তানও চেষ্টা করতেছে এটা করার জন্য, শ্রীলঙ্কা চেষ্টা করতেছে এটা করার জন্য। তাহলে আমরা এখন যদি বলি যে আমরা এই এলাকাতে আসি বিদায় আমরা এই প্রক্রিয়ার মধ্যে এখনো শিশু অবস্থার মধ্যে আমরা আমাদের গণতন্ত্রটাকে উন্নত করার চেষ্টা করতেছি। অথচ দেখো তোমার ইউরোপের মধ্যে এই এই ধাপগুলো তারা অনেক আগেই শেষ করে ফেলেছে। বা ধরো পূর্ব এশিয়ার দেশগুলো একটা সিস্টেমের মধ্যে গিয়ে তাদের অর্থনৈতিক উন্নয়ন হয়ে গেছে, তাদের এই রাজনৈতিক প্রক্রিয়াটা স্টেবল হয়ে গেছে। অর্থাৎ এই টোটালটাই হলো পলিটিক্যাল প্রসেস, আর এই পলিটিক্যাল প্রসেসটার মধ্যে স্পেশাল স্ট্রাকচারের একটা প্রভাব আছে। এখন এই দুইটাকে আমরা লিংক করে আমরা স্থানের সাপেক্ষে আমরা পলিটিক্যাল প্রসেসটাকে বা পলিটিক্যাল প্রসেসের সাপেক্ষে স্থানটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি পলিটিক্যাল জিওগ্রাফিতে। তাহলে তোমাদেরকে আমরা আজকে যেটা বলার চেষ্টা করলাম, আজকে আমাদের প্রথম ক্লাস তো পলিটিক্যাল জিওগ্রাফি, রাজনৈতিক ভূগোলের, সেই জন্য ভূগোলের এইখানে আমি আজকে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে রাজনৈতিক ভূগোলটা আসলে কি। আর এই স্লাইডটা আমরা শেষ করে দিই। তাহলে এই প্রক্রিয়ায় আলোচনা করার জন্য ভূগোলে আমরা যেটা করব যে স্টেটকে আলোচনা করব, দ্য স্টাডি অফ দ্য স্টেট এট দ্য সেন্টার। আমার এই রাজনৈতিক ভূগোলের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কি? রাষ্ট্র। এক, এবার রাষ্ট্রটাকে আমি কিভাবে আলোচনা করব সেটা আমি পরে আলোচনা করে বলবো, কারণ রাষ্ট্র নিয়ে তো আলোচনা করে রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স একটা আলাদা স্বতন্ত্র সাবজেক্ট, কিন্তু আমিও রাষ্ট্র নিয়ে আলোচনা করব। কিন্তু ওই যে আমার রাষ্ট্র আলোচনাটা কিন্তু স্পেশাল স্ট্রাকচার আর পলিটিক্যাল প্রসেস, এই দুইটাকে লিংক করে হবে। এক, 2 নম্বর হলো দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অর জিওপলিটিক্স অ্যাবাভ ইট। জিওপলিটিক্স কথাটা এখন প্রায় ব্যান্ড অবস্থার মধ্যে আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব জমজমাট অবস্থার মধ্যে ছিল। আমরা এই জিওপলিটিক্স এর মধ্যে এখনকার যুগের যে প্রয়োগ সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনস। ইন্টারন্যাশনাল রিলেশনস মানে হলো যে আমি যে রাষ্ট্র আছি, আমি রাষ্ট্র কোন, আমরা কিন্তু কথায় কথায় বলি যে বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। বিচ্ছিন্ন দ্বীপ না মানে কি? যে আমার এখানে পেঁয়াজের দাম কি হবে, তেলের দাম কি হবে, আমার এখানে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, গণতন্ত্র কতটুকু শক্তিশালী হবে কতটুকু হবে না, এই টোটাল বিষয়টাই নির্ভর করে সারা পৃথিবীর টোটাল ক্ষমতার কাঠামোটা কেমন, আঞ্চলিক ক্ষমতার কাঠামোটা কেমন, আঞ্চলিক বাণিজ্য, বিশ্ব বাণিজ্যের অবস্থাটা কেমন,
তাহলে এগুলো সব হলো ইন্টারন্যাশনাল রিলেশন। এই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করতে, আন্তর্জাতিক সম্পর্কটাকে বোঝার চেষ্টা করব। আর লোকালিটিস, স্থানীয়ভাবে আবার আমি কি কি সুবিধা এবং অসুবিধার মধ্যে আছি এইটা নিয়ে আমরা স্টাডি করব। এই তিনটা স্টাডিকে আমরা যখন একত্রিত করে দক্ষভাবে শেষ করব, তখন আমি দক্ষভাবে রাজনৈতিক ভূগোল আলোচনা করতে সক্ষম হব। তাহলে আজকে আমরা যেটা জানতে পারলাম সেটা রাজনৈতিক ভূগোল কি এবং তার নেচার টেচার কি, এটা মোটামুটি আমি টাচ করে গেলাম। দ্য প্রাইমারি কনসেপ্ট অফ দ্য সাব ডিসিপ্লিন ক্যান বি summarized as the international relationship between people, interrelationship between people, state and territory. আর এই টোটাল যে আমরা পড়বো, এই টোটালটাই আমরা পড়বো এই তিনটা বিষয় নিয়ে, একটা হলো জনসংখ্যা, জনগোষ্ঠী, তারপর রাজ্য এবং হলো গিয়ে তার সীমানা, এদের মধ্যে যে ইন্টার রিলেশন বা আন্তঃসম্পর্ক আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব রাজনৈতিক ভূগোলে। তাহলে মোটামুটি আমরা রাজনৈতিক ভূগোলের আমরা একটা কাঠামো দাঁড় করে আজকের মতো এখানে শেষ করছি। এর পরের ক্লাসে আমরা রাজনৈতিক ভূগোলের বই ধরে তোমাদের সিলেবাসে যেভাবে টাচ করে গেছে সেভাবে যাব। তাহলে সবাইকে ধন্যবাদ। কালকে বা পরশুর মধ্যে আমি আবার ডেট দিব, সেটাতে সবাই থাকবে। আল্লাহ হাফিজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।